সাল ১৯৬৫। প্রশান্ত মহাসাগরের একেবারে কেন্দ্রে অবস্থিত হাপেবা নামক এক শান্ত দ্বীপ, যেখানে অলৌকিক এই ঘটনাটি ঘটেছিল ৬ জন বালকের সাথে, যারা ১৫ মাস ধরে একটি জনমানবহীন দ্বীপে একা একা সংগ্রাম করে বেঁচেছিল। তবে তারা সেইভাবে সারভাইভ করার সুযোগ পায়নি যেমনটা আমরা কল্পনা করতে পারি। তাহলে তারা প্রশান্ত মহাসাগরের মাঝখানে কিভাবে বেঁচেছিল? চলুন জেনে নেয়া যাক। সেই ৬ জন বালক সেন্ট অ্যান্ড্রোস কলেজ নামের একটি বোর্ডিং স্কুলে পড়ালেখা করত। কিন্তু স্কুলের ভীষণ পড়ালেখা, কড়া নিয়ম-কানুন আর জীবনযাপন তাদের আর ভালো লাগছিল না। তাদের নিজেদেরকে জেল হাজতের আসামি মনে হতো। সেই ৬ জন বালকের নাম ছিল শিউনে, স্টিফেন, কোলো, ডেভিড, লুক এবং মানো। হঠাৎ একদিন মানুকে সবাই জিজ্ঞাসা করে যে সে ফিজি যেতে চায় কিনা। সে শুধু বলেছিল হ্যাঁ। আর তাতেই তারা আগে পিছে আর কিছু না ভেবেই এখান থেকেই তাদের ফিজির উদ্দেশ্যে ভ্রমণের প্রস্তুতি নিয়ে নেয়। তারা কেউ ভাবেনি যে তারা কোথায় যাচ্ছে বা কেন যাচ্ছে। তারা শুধু ভেবেছিল যে তারা পৃথিবী ভ্রমণে বের হবে। কিন্তু তাদের যে সমস্যা হয়ে দাঁড়ায় তা হলো ফিজি ভ্রমণের জন্য তাদের কোনো নৌকা বা জাহাজ ছিল না। তারপর তারা তানিলা ওজিলা নামক একজন স্থানীয় জেলে নৌকা চুরি করার পরিকল্পনা গ্রহণ করে। যেই চিন্তা সেই কাজ। নৌকা চুরির পর তারা ২ বস্তা কলা, কয়েকটা নারকেল, একটা গ্যাস স্টোভ সঙ্গে নিয়ে নেয়। কিন্তু তারা কেউ একটা কম্পাস বা ম্যাপ নেয়ার কথা ভাবেনি। ফিজি আর টঙ্গার মাঝের দূরত্ব ছিল প্রায় ৭৫০ কিলোমিটার। আর তাও কিনা প্রশান্ত মহাসাগরের মতো জায়গার মধ্যবর্তী স্থানে। যাই হোক, সমস্ত প্রস্তুতি শেষে জুনের এক সন্ধ্যায় তারা তাদের যাত্রা শুরু করে। সেই দিন আবহাওয়া ছিল শান্ত এবং হালকা বাতাস প্রবাহিত হচ্ছিল, যেটা খুব সহজেই তাদেরকে সমুদ্রের মাঝে নিয়ে যাচ্ছিল। কিন্তু এখানেই তারা তাদের দ্বিতীয় ভুলটাও করে ফেলে। রাতে তারা সবাই সমুদ্রে ভাসতে ভাসতে ঘুমিয়ে পড়ে। আর হঠাৎ এক ঝড় এসে তাদেরকে বেশ বিপদে ফেলে দেয়। সেই ঝড়ের তাণ্ডব এতটাই যে তারা একজন আরেকজনের সাথে ধাক্কা খেতে থাকে। তারা পাল তুলে নৌকার গতি ঠিক করার চেষ্টা করছিল, তবে বাতাসের গতি এতটাই তীব্র ছিল যে সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। বাতাসের প্রবল গতিতে তাদের নৌকার পাল তছনছ হয়ে যায়। তাদের নৌকার হাল পুরোপুরি ভেঙে যায়। এইভাবে প্রায় সমুদ্রে লড়াই করে ৭টা দিন কেটে যায়। আর এই কয়দিন তারা সমুদ্রের উপর ভেসেছিল কোনো প্রকার খাবার এবং পানি ছাড়া। তবে তারা মাছ ধরার চেষ্টা করলেও সেটা পেরে ওঠেনি। তারপর তারা নারকেলের খোসায় করে নৌকাতে জমা হওয়া বৃষ্টির পানি জমিয়ে রাখতে শুরু করে। আর সেই পানি সবাই সকালে আর রাতে এক চুমুক করে খেত। তবে ধীরে ধীরে তাদের মধ্যে আবারও মৃত্যু ভয় দেখা দিতে শুরু করে। কিন্তু অষ্টম দিনে তাদের সাথে এক অলৌকিক ঘটনা ঘটে। তারা দেখতে পায় সমুদ্রের মধ্যে অনেক দূরে স্থলভূমির মতো কিছু একটা দেখা যাচ্ছে। আর সেটা হলো একটা দ্বীপ। দ্বীপটাকে সাধারণত বসবাসের অযোগ্য হিসেবে বিবেচনা করা হলেও এটাই ছিল তাদের মৃত্যু ঝুঁকি পরিত্রাণ করার একমাত্র উপায়। তখন বেলা ৯টা থেকে ১১টা পার হয়ে গেলেও তারা তখনও দ্বীপের কাছাকাছি পৌঁছাইতে পারেনি। কিন্তু তারা হার মানেনি। প্রথমে মানু সাঁতরে দ্বীপের পাড়ে চলে যায়। এরপর সে বাকিদের ইশারা করলে তারা নৌকা নিয়ে দ্বীপের কাছাকাছি চলে আসে। সবাই তীরে এসে যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা এতটাই ক্লান্ত ছিল যে তারা সবাই হঠাৎ ঘুমিয়ে পড়ে আর ঘুম থেকে জেগে ওঠে পরের দিন সকালে। এরপর তারা প্রথমে পাহাড়ের চূড়ায় আরোহণ করে এবং খাবার উপযোগী পানি খুঁজে বের করে। তারা অনেকক্ষণ ঘোরাঘুরি করে একটি ছুরি খুঁজে পায়। এরপর তারা আগুন জ্বালানোর জন্য অনেক চেষ্টা করে। কিন্তু তারা এতটাই দুর্বল ছিল যে তারা আগুনও জ্বালাতে পারছিল না। তাই তারা সেই ছুরি দিয়ে নারকেল, পেঁপে এসব কেটে খাওয়া শুরু করে। তারপর তারা মাছ এবং পাখি শিকার করতে শুরু করে। কিন্তু ভয়ংকর ব্যাপার হলো তারা শুধুমাত্র পানীয় জলের পিপাসা মেটানোর জন্য প্রাণীদের রক্ত পান করত। যেহেতু তাদের কাছে কোনো আগুন ছিল না, তাই তারা কাঁচা মাছ মাংস খেত। এরপর তারা একটা প্রাচীন আগ্নেয়গিরি খুঁজে পায়। আর সেখানেই তারা কিছু কলা এবং বন্য মুরগিও খুঁজে পায়। আর সেগুলো দ্বীপটি পরিত্যক্ত হয়ে যাওয়ার পরেও প্রকৃতির নিয়মে টিকেছিল। তারপর তারা প্রায় ৩ মাস পর আগুন জ্বালাতে সক্ষম হয়। এখন তাদের একটা ঘরের প্রয়োজন। তাই মানু প্রায় ২ সপ্তাহ সময় নিয়ে একটা নারকেল পাতার ঘর তৈরি করে। এছাড়াও তারা কলাপাতার বিছানাও তৈরি করেছিল। আর সার্বক্ষণিক আগুনের ব্যবস্থাও করেছিল যাতে করে আগুন কখনো নিভে না যায়। আর তাই তারা ২টি দলে ভাগ হয়ে আগুন জ্বালাতো। একটি দল রান্না করত এবং একটি দল পাহারা দিত। পোলো নামের ছেলেটা জাহাজের পরিত্যক্ত অংশ, তার এবং নারকেলের খোসা দিয়ে একটা গিটার তৈরি করেছিল যা দিয়ে তারা গান শুনত। তবে সে কখনোই দ্বীপের জীবন মন থেকে মেনে নিতে পারেনি। তার মন সবসময় বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে থাকত। এজন্য সে একটা ভেলা তৈরি করে। তারা মাঝে মধ্যেই ভেলায় করে সমুদ্রে ভেসে বেড়াতো।
তারা ফল এবং সবজি চাষ করার জন্য জমিও তৈরি করে ফেলেছিল। অবশেষে তারা গাছ থেকে পানি বের করতে সক্ষম হয়। এছাড়াও তারা একটা জিম, একটা ব্যাডমিন্টন কোর্ট, এমনকি একটা মুরগির খামারও তৈরি করেছিল। আর তারা এইসব করেছিল পরিত্যক্ত সেই ছুরি দিয়ে। ততক্ষণে তাদের মধ্যে নেমে আসে আরেকটা বিপর্যয়। মানো এবং স্টিফেন রাতের খাবারের জন্য পাখি শিকার করতে যায়। আর স্টিফেন পাথরে পা পিছলে প্রায় ৪০ ফিট উচ্চতা থেকে নিচে পড়ে যায় আর তার নিজের পা ভেঙে যায়। তারপর মানো তখন সবাইকে সেখানে ডেকে নিয়ে আসে এবং তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তারপর সেখানে প্রায় ১৫ মাস ধরে নির্জন দ্বীপে সারভাইভ করার পর হঠাৎ একদিন লোক চেঁচিয়ে উঠে বলল, নৌকা আসছে। আর সেই নৌকাটি ছিল ক্যাপ্টেন পিটার আর্থারের। পিটারের বোটটা ছিল একটা ফিশিং বোট যা তাকে দ্বীপটির কাছাকাছি নিয়ে গিয়েছিল। তখন পিটার দ্বীপের মধ্যেই একটা কালো ধোঁয়া দেখতে পায়। আর সেটা থেকে সে ধারণা করে যে দ্বীপটিতে হয়তোবা আগুন জ্বলছে। তাই তারা ভালোভাবে অবজার্ভ করার জন্য দ্বীপটির কাছাকাছি চলে যায়। আর অনেকটা কাছাকাছি চলে আসার পরে সে একটা মানুষের কণ্ঠ শুনতে পায়। পিটারের আগ্রহ আরও বেড়ে যায়। তারপর সে দ্বীপের একেবারে কাছাকাছি চলে আসে। তখন সে দেখতে পায় কেউ একজন সাঁতার কেটে তার বোটের দিকে এগিয়ে আসছে। তখন পিটার ভাবে এই দ্বীপ হয়তো কোনো জলদস্যুর আস্তানা হতে পারে। তাই তার আত্মরক্ষার্থে বন্দুক তাক করে রাখে। তবুও স্টিফেন বোটের কাছাকাছি চলে আসে এবং তিনি পরিষ্কার ইংরেজিতে নিজের পরিচয় প্রদান করে। স্টিফেন জানায় যে সে এই দ্বীপে আটকে আছে প্রায় ১.৫ বছর ধরে। এসব শুনে পিটারের কৌতূহল আরও বেড়ে যায়। তারপর সে ৬ জন বালককে তার নৌকায় তুলে নেয়। এইবার পিটার তাদেরকে দেখে সত্যিই অবাক হয়ে যায়। দীর্ঘ ১৫টি মাস একটানা প্রশান্ত মহাসাগরের নির্জন দ্বীপে আটকে থাকার পর তারা ১৯৬৬ সালের ১১ই সেপ্টেম্বর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তারপর তাদেরকে নিউকুলুফাতে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে। কারণ তারা তানিলা উজিলা নামের যে লোকের বোট চুরি করেছিল সেই লোক আগে থেকে তাদের নামে চুরির মামলা দিয়ে রেখেছিল। এখানেও পিটার তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। তবে পিটার এখানে একটা শর্ত জুড়ে দেয়। শর্ত হলো পিটার তাদের এই দ্বীপের জীবনযাপন নিয়ে একটা পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাতে চায়। যদি তারা সেই সিনেমায় কাজ করতে রাজি হয় তবেই তাদেরকে সাহায্য করবে। অবশেষে তারা রাজি হয়ে যায় এবং পিটার নৌকার মালিককে $১৫০ দিয়ে তাদের বিরুদ্ধে থাকা মামলা তুলে দিতে বলে। তবে পিটার সেই ৬ বালকের কাহিনী নিয়ে সিনেমা নির্মাণ করে অনেক অর্থ উপার্জন করেছিল।